ডাকসু ও জাকসুর মনোনয়ন ফর্ম তোলার সময় বাড়ল একদিন। সংগ্রহ ও জমা দিচ্ছেন প্রত্যাশীরা। নির্বাচন দাবিতে বেরোবিতে অনশনে অসুস্থ আরও 2 শিক্ষার্থী। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি চলছে। সর্বোচ্চ আদালতেও নির্দোষ প্রমাণের আশা। লুটপাটে ক্ষতবিক্ষত ভোলাগঞ্জের সাদা পাথর প্রতিস্থাপনে ধীরগতি। কৃত্রিম উপায়ে ফিরবে না সৌন্দর্য। পাথুরে ঢল ছাড়া সমাধান দেখছেন না পরিবেশ কর্মীরা। হাজব্যান্ড চাকরি করলে ওয়াইফকে বাসায় থাকতে হয়, বাচ্চা হওয়ার পরে কাজের জায়গাতে বাচ্চাকে রাখার ন্যূনতম কোনো ব্যবস্থা নেই। সংসার সামলাতে স্বনির্ভর হওয়ার স্বপ্ন বিসর্জন। মাতৃত্বকালীন ছুটি শেষে কাজে ফেরে না 30%। 1 বছরে চাকরি ছেড়েছেন 16 লাখ নারী। বড় কারণ বিরূপ কর্মপরিবেশ। এবং শান্তি আলোচনায় সম্মত রাশিয়া ইউক্রেন, জানালেন ট্রাম্প। পুতিন জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরুর ঘোষণা। কিয়েভকে নিরাপত্তা সহায়তা দেওয়ার আশ্বাস। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। একদিন বাড়ানোয় আজও ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম তুলেছেন প্রত্যাশীরা। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেটের চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন অনেকে। তবে ফর্ম জমা দেওয়ার সংখ্যাই ছিল বেশি। আবাসন সংকট নিরসন ও ক্যান্টিনের খাবারের মান উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা। ডাকসু নির্বাচনে এখনও লেভেল প্লেইং ফিল্ড বিদ্যমান আছে বলে জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা। বলেন, কোনো দলের চাপে নয়, শিক্ষার্থীদের সুবিধায় মনোনয়ন ফর্ম বিতরণ ও জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। বর্ধিত সময়সীমা অনুযায়ী আজ ফর্ম তুলে আগামীকালও জমা দেওয়া যাবে। 9 সেপ্টেম্বর হবে ডাকসুর ভোট গ্রহণ। বিশ্ববিদ্যালয়ের জন্য যেন কোনো কাজ করতে পারি, এই জন্যই আসলে এই নির্বাচনটা করা এবং সবার জন্য আসলে কাজ করাটাই আসলে আমার মূল উদ্দেশ্য। ভবিষ্যতে হয় যে কোনো আন্দোলনকে যেন সমগ্র নিজের এজেন্ডা বাস্তবায়নের জন্য সমগ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন বলে চালিয়েও না দিতে পারে। লেভেল প্লেইং ফিল্ড এখনও বর্তমান। আমাদের দিক থেকে এটাকে এনশিওর করার জন্য সর্বাত্মক চেষ্টা চলতেছে। কোনো ব্যত্যয় ঘটলে আমরা সেখানে ব্যবস্থা নেব। আমরা চাই না কোনো কারণে আমাদের ডাকসু যে বর্তমান যে পরিবেশ, চমৎকার একটা পরিবেশ, এটা যাতে কোনো বিঘ্নিত না হয়। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছেন রিপোর্টার শাকির আহমেদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন মোজাফের হোসেন জয় এবং রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আছেন আব্দুর রশিদ জীবন। সরাসরি শুরুতেই যাচ্ছি শাকিরের কাছে। শাকির, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু, পাশাপাশি হল সংসদ নির্বাচনের যে মনোনয়নপত্র সংগ্রহ সেটি কিন্তু আজও করা যাচ্ছে। অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু একদিন বেশি সময় পেয়েছেন। গতকাল শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে কয়েকজন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেনি, এমন তারা যে আবেদন করেছিলেন সেই আবেদনের প্রেক্ষিতে কিন্তু এই সময়টি বাড়ানো হয়েছে। আগামীকাল কিন্তু সেই জমা দেওয়ার সর্বশেষ দিন যেটি আজ ছিল সেটি একদিন বাড়ানো হয়েছে। যদি বলতে যাই এ পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র সংসদ পাশাপাশি হল সংসদের চিত্র যদি একটু বলতে যাই, কেন্দ্রীয় সংসদে 500-রও বেশি অর্থাৎ 565টি মনোনয়ন ফর্ম গতকাল পর্যন্ত বিক্রি হয়েছে। আজ সকালেও আসলে কয়েকজন সদস্য পদ সহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন। পাশাপাশি যদি বলতে যাই হল সংসদগুলোতেও কিন্তু শিক্ষার্থীরা আজও ফর্ম তুলছেন। আরেকটি বিষয়ে, আজ যেহেতু মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন ছিল সেটি পরবর্তীতে বাড়ানো হয়, সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী কিন্তু আজ জমা দিচ্ছেন। অর্থাৎ জমা দেওয়ার সংখ্যা যদি বলতে চাই সেটি কিন্তু আজ বেশি। এবং গতকাল 2টি ছাত্র সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছিল, পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছিল, অর্থাৎ ছাত্র দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ে আসলে লেভেল প্লেইং ফিল্ড নেই। তো সেটির প্রেক্ষিতে প্রধান যে রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্থাৎ চিফ রিটার্নিং অফিসার কিন্তু বলেছেন যে লেভেল প্লেইং ফিল্ড এখনও রয়েছে এবং এই লেভেল প্লেইং ফিল্ডটা যেন শেষ পর্যন্ত বজায় রাখে সে উদ্দেশ্যেই তারা আসলে কাজ করছেন। এবং নির্বাচনের সময়সীমা বাড়ানোর বিষয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে যে অভিযোগটি করা হয়েছিল যে রাজনৈতিক প্রেসারে বা চাপে আসলে সেই নির্বাচনের সময়টি বাড়ানো হয়েছে, সেটির বিষয়েও তারা কিন্তু বলছেন যে এটি কোনো ধরনের চাপ নয়, শিক্ষার্থীদের সুবিধার্থেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আসলে সেই ছাত্র সংসদ নির্বাচনের যে আমেজ সেটি বিরাজ করছে। সেখানে আছেন সহকর্মী মোজাফের হোসেন জয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তোড়ে জোরে শুরু হয়েছে মূলত নির্বাচনের প্রস্তুতি, যা 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদানের যে তারিখ ছিল সেই তারিখ কিন্তু একদিন বর্ধিত করা হয়েছে। বিশেষ করে আগামীকাল যেহেতু আখেরি সোমবার হিসেবে সরকারি ছুটি থাকবে, সেক্ষেত্রে কিন্তু তারপর দিন সর্বশেষ মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদানের তারিখ নির্ধারণ করা হয়েছে এবং 21 তারিখ দুপুর 2টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন এবং একই সাথে কিন্তু বিকেল 4টা পর্যন্ত কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছে, যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু যে নির্বাচন কমিশন রয়েছে সেই নির্বাচন কমিশন সূত্র থেকে আমাদেরকে জানানো হয়েছে। ইতিমধ্যে আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে মূলত গতকাল 132 জন বিশেষ করে হল শাখা এবং কেন্দ্রীয় যে জাকসুর প্রার্থী রয়েছে তারা মূলত 132 জন মোট সংগ্রহ করেছেন মনোনয়নপত্র এবং একই সাথে কিন্তু আজকে যেটা দেখছি যে এই মুহূর্তে কিন্তু শিবিরের 2 জন প্রার্থী এসে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একই সাথে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমরা 2 জনকে দেখেছি যে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এখানে একটি অভিযোগ উঠেছে যে মূলত শিক্ষার্থীদের এবং যারা নির্বাচনের অংশগ্রহণ করবে নেতৃবৃন্দের কাছ থেকে একটি অভিযোগ এসেছে যে সেটি হচ্ছে যে অগোছালোভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন পরিচালিত হচ্ছে, যে ক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীদের বিশেষ করে পাঠ্য কার্যক্রম যেটি রয়েছে সেটি বিঘ্ন ঘটছে এবং একই সাথে তারা বলছেন যে মূলত একটি গোছালো থাকলে তাদের সেই কার্যক্রমটি মূলত অনেকটাই সুবিধা হতো বলে তারা জানাচ্ছেন। তারা বলছেন যে মূলত নির্বাচন কমিশনকে আরেকটু সক্রিয় হতে এবং একই সাথে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে পাঠ্য কার্যক্রম বিষয়টি তারা বিশেষভাবে লক্ষ্য রাখতে অনুরোধ করেছেন শিক্ষকদের প্রতি এবং নির্বাচন কমিশনের প্রতি। তো মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল, আমার কাছে ছিল সর্বশেষ জাকসু নির্বাচনের তথ্য। আমরা চলে যাব রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেখানে রয়েছেন আব্দুর রশিদ। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা 17 বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন আসলে বিশ্ববিদ্যালয় আইনে যুক্ত করা হয়নি, যে কারণে আসলে দীর্ঘদিন ধরেই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছেন এবং তারা যেটি বলছেন যে 17 বছর পেরিয়ে গেলেও তাদের যে বিশ্ববিদ্যালয় আইন রয়েছে সেই আইনে কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ আসলে যুক্ত করা হয়নি এবং সেটি তারা বলছেন যে এই বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ যুক্ত করে আগামী সেপ্টেম্বরের মধ্যে আসলে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি তারা জানিয়ে আসছেন এবং তারা বলছেন যে দীর্ঘ 2.5 থেকে 3 মাস তারা এই আন্দোলন চালিয়ে যাওয়ার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটিকে আসলে আমলে নেয়নি এবং ইউজিসি আসলে সেটিকে আসলে আমলে না নেওয়ার কারণে তারা আসলে শেষ পর্যন্ত অনশনে বসতে বাধ্য হয়েছেন এবং আজকে সহ 3 দিন টানা 3 দিনের মতো তাদের এই অনশন চলছে এবং এই রবিবার থেকে এই রবিবার থেকে শুরু হওয়া আমরণ এই কর্মসূচিতে এখন পর্যন্ত যারা আমরণ অনশনীতে যুক্ত হয়েছিলেন তাদের সকলে কিন্তু আমরা দেখছি যে প্রায় অসুস্থ হয়ে গেছেন এবং গুরুতর অসুস্থ হয়েছেন 4 জন, তাদেরকে কিন্তু আসলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সকলেই কিন্তু আসলে গতকাল দিনে 2 জন অসুস্থ হয়েছিলেন এবং গতকাল রাতে তারা আসলে অসুস্থ হয়েছিলেন এবং যারা শিক্ষার্থী রয়েছেন যারা আসলে এখানে অনশনে বসেছেন তারা কিন্তু বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই যে তাদের যে দাবি ছাত্র সংসদ নির্বাচন দ্রুত দেওয়া, সেই ছাত্র সংসদ নির্বাচন দ্রুত যদি দেওয়া না হয় সেপ্টেম্বরের মধ্যে, তাহলে তাদের যে আন্দোলন অনুষ্ঠান সেটি কিন্তু আসলে চলতে থাকে। সব মিলে থেকে সব শেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পোষ্য কোটা পুনর্বহাল সহ 8 দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। প্রতিবাদে পাল্টা বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকাল 9টা থেকে পূর্ণ দিবস কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। আন্দোলনকারীদের মতে প্রাতিষ্ঠানিক সুবিধা তাদের ন্যায্য অধিকার। তাদের সন্তানরা সব শর্ত মেনেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এজন্য 5% পোষ্য কোটা পুনর্বহাল, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা সহ 8 দফা দাবি জানান। এদিকে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের আন্দোলনকে অযৌক্তিক দাবি করে পাল্টা বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। তাদের মতে কোটার বৈষম্য দূর করতেই জুলাই আন্দোলনে শিক্ষার্থীরা জীবন দিয়েছেন। এজন্য কোনো কোটাই রাখার পক্ষে নয় তারা। অন্য প্রসঙ্গ, নির্বাচন সামনে রেখে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। 6 সদস্যের দলটি নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলার।
বেলা 11টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি, কমিশনের পরিকল্পনা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার কথা রয়েছে। কমিশন বলছে, নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে প্রাথমিক প্রস্তুতি হিসেবে বিভিন্ন পক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে ইইউ। এরই অংশ হিসেবে ইসির সঙ্গে আলোচনা করতে এসেছেন তারা। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। সেখানে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে চলছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক চলছে। এখনও এই বৈঠক চলমান রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি কমিশনের কাছ থেকে যে নতুন একটি প্রকল্পের অর্থায়নের হয়তো ইউরোপীয় ইউনিয়ন অর্থায়ন করবেন, এটি নিয়ে প্রথম আলোচনাটি হবে। এবং এছাড়াও নির্বাচনে কমিশনের প্রস্তুতি কেমন রয়েছে, ইউরোপীয় ইউনিয়ন তাদের বিভিন্ন সহযোগিতা করতে চায় নির্বাচন কমিশনকে। তারা তাদের যে পর্যবেক্ষক টিম পাঠাতে চায় প্রাক নির্বাচনী পর্যবেক্ষক আগামী মাসের মাঝামাঝি সময়ে আসবে, সেটিও কমিশনকে তারা নিশ্চিত করেছে। এছাড়াও নির্বাচন কমিশনে তাদের অন্যান্য কোনো সহযোগিতা লাগবে কিনা বা কী ধরনের প্রস্তুতি নিচ্ছেন, তাদের যে এবার নতুনত্ব কি তার নির্বাচনের মধ্যে, বিশেষ করে মানুষের আস্থা ফেরাতে, জনগণের আস্থা ফেরাতে এবং এই ভোটকে গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন কী ধরনের প্রস্তুতি নিয়েছে এবং এই প্রস্তুতির অগ্রগতি কতটুকু, এসব বিষয় নিয়ে আসলে মূলত তারা আলোচনা করবে। এবং তারা নতুন একটি প্রকল্প চালু করবে কমিশন। এই প্রকল্পের অর্থায়ন করতে চায় নির্বাচন কমিশনকে, এই বিষয়টি নিয়েও তারা আলোচনা করবে। আপনারা জানেন যে ইতিমধ্যে নির্বাচন কমিশন তাদের সার্বিক প্রস্তুতি কিন্তু এগিয়ে নিয়েছে আগামী ফেব্রুয়ারিতে ভোট করতে। তো আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। বৈঠক শেষে আসলে বের হবেন, তাদের কি কি বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বসেছেন সেটি জানতে পারবো। আমরা সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশন থেকে। সময় সংবাদে আরও থাকছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বান্ধব 6টি ই-কার উদ্বোধন, পর্যায়ক্রমে চালু হবে আরও 40টি, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের 3য় দিনের শুনানি শুরু হয়েছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 6 বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয়। এর আগে গত 1 ডিসেম্বর এই মামলায় সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। পরে রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা হয়। 2018 সালে বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড দেন আদালত। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ কোর্টে আছেন আতাউর রহমান কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে। কাউসার, 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার যে রায় হয়েছিল 2018 সালে, তার প্রেক্ষিতে পরবর্তীতে বিচারিক আদালত যে দণ্ড দিয়েছিল 19 জনকে মৃত্যুদণ্ড, 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। তো সেই যে রায় ছিল, সে রায় গত বছর অর্থাৎ 2024 ডিসেম্বরের 1 তারিখে হাইকোর্টে পুনরায় যখন আপিল করা হয়, তখন সেই রায় পুরোপুরিভাবে রায়ে খালাস করে দেওয়া হয়। যে সকল আসামিকে দণ্ড দেওয়া হয়েছিল তাদের সবাইকে খালাস করে দিয়েছিল হাইকোর্ট, যার প্রেক্ষিতে রাষ্ট্রপক্ষ আপিল করেছিল এবং সেই আপিলের আজ 3য় দফা শুনানি হয়েছে। এর আগে 17 জুলাই, 31 জুলাই দুবার শুনানি হয়েছিল এবং 13 আগস্ট শুনানির একটি দিন ধার্য ছিল, যদিও সে তারিখে শুনানি হয়নি। পরবর্তীতে আজ আরেকটি শুনানি হয়েছে এবং শুনানি হয়েছে বলতে শুনানিটি চলছে। সকাল 9টায় সেই শুনানি শুরু হয়, 11:30 পর্যন্ত শুনানি চলে। পরবর্তীতে মধ্যাহ্ন বিরতিতে যায় আদালতের যে বেঞ্চ। আমি জানিয়ে রাখি যে প্রধান বিচারপতির নেতৃত্বে
নেতৃত্বে 6 সদস্যের একটি বেঞ্চ এই শুনানি করছেন এবং সকাল 9টা থেকে 11:30 পর্যন্ত শুনানি চলেছে। পরবর্তীতে 11:30টার পরে একটি বিরতিতে তারা যান এবং বলেন যে বিরতির পরে আবারও তারা শুনবেন। তবে একই সাথে বলেন যে আজকে এই শুনানি সম্পন্ন হবে না, মানে পুরোপুরি শেষ হবে না, আগামীকালকে এবং পরবর্তীতে হয়তো আরও সময় লাগবে এই শুনানি শেষ হতে। আগামীকালকে সেটি বোঝা যাবে যে এই শুনানি শেষ হতে এবং আপিলের যে রায়, সেই রায় কবে নাগাদ দেওয়া যাবে সেটির একটি টাইম ফ্রেম আগামীকাল বোঝা যাবে। তবে আজকের বিষয় বলতে পারি যে আজ এই শুনানি বিরতির পরে আবারও চলবে এবং এই শুনানি যখন বিরতিতে যায় তখনই প্রধান বিচারপতি জানিয়েছেন যে আগামীকালকেও এর শুনানি চলবে। তো সকাল 9টা থেকে 11:30 পর্যন্ত শুনানি চলেছে এবং আগামীকালকেও শুনানি হবে, এমনটি সর্বশেষ তথ্য এ মামলার আমার কাছে এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম সুপ্রিম কোর্ট থেকে। সিলেটের পর্যটন স্পটগুলো থেকে গত 1 বছরে সংঘবদ্ধভাবে লুট করা হয়েছে বিপুল পরিমাণ পাথর। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বিছানাকান্দিতে আছেন রিপোর্টার আমিনুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। সিলেটের সাদা পাথরের মতো যেসব অন্যান্য পর্যটন স্পট রয়েছে সেগুলোতেও পাথর খেকোদের হাত পড়েছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি বিছানাকান্দি এলাকায়। এটি কিন্তু সাদা পাথরের আগে থেকেই কিন্তু এই পর্যটন স্পটটি জনপ্রিয় ছিল এবং আগে যেসব পর্যটকরা আসতেন তারা এই পর্যটন স্পটটিতে ঘুরতে আসতেন। এই মুহূর্তে আমরা এখানকার একটু চিত্র যদি আপনাদেরকে দেখাই, এখানকার বেশ কিছু এলাকা জুড়ে কিন্তু এমন ধ্বংসস্তূপ আমরা এসে দেখেছি এবং এই এলাকাগুলোতেও ব্যাপকভাবে আসলে পাথর লুটপাট হয়েছে। স্থানীয়দের অনেক অভিযোগ রয়েছে, এখানকার যে টুরিস্ট পুলিশ তাদেরকে এখনো পর্যন্ত আমরা এখানে এসে পাইনি। টুরিস্ট পুলিশের কোনো সদস্য সকাল থেকে এখন পর্যন্ত আমরা তাদেরকে দেখতে পাইনি। তো তাদের ব্যাপারে যেভাবে অভিযোগ আছে, স্থানীয় বিজিবি এবং ইউএনও যে রয়েছেন এখানকার গোয়েনঘাটের ইউএনও, তিনিও এখন পর্যন্ত এই এলাকাটি এই ধ্বংসস্তূপ হওয়ার পরেও এখানে তিনি আসেননি, এমন একটি অভিযোগ রয়েছে। পাশাপাশি আমরা আসতে পথে এই যে নদী ধরে আমরা বিছানাকান্দিতে এসে পৌঁছেছি, এটি মূলত পিআইন নদী। আসতে পথেও আমরা বেশ কিছু মেশিন দেখেছি চলছে, যেগুলো আসলে বোমা মেশিন, যেটি দিনের বেলাও চলছে। এই ব্যাপারগুলো কিন্তু আসলে পরিবেশবাদীরা যারা রয়েছেন বেশ আগে থেকে এগুলো নিয়ে কথা বলেছেন। এই এলাকাগুলোতে প্রশাসনের নিষ্ক্রিয়তা এটি আসলে ভাবিয়ে তোলে এবং যদি এখানে দেখভাল থাকতো তাহলে হয়তো এমন ধ্বংসস্তূপ আমাদের দেখতে হতো না। তো এখন যেসব জায়গা জুড়ে আসলে স্থানীয় প্রশাসন অভিযান চালাচ্ছে, আগে থেকে কেন এই অভিযানগুলো চালানো হয়নি সেটি কিন্তু স্থানীয় মানুষের প্রশ্ন। এবং এখন যেভাবে বিভিন্ন জায়গাতে পাথর প্রতিস্থাপন হচ্ছে, এই প্রতিস্থাপন করা পাথর কতটা আসলে এই পর্যটন এলাকাগুলোতে আনা যাবে, যেগুলো বিক্রি হয়ে গিয়েছে সেগুলো কিভাবে ফিরিয়ে আনা হবে, এগুলো নিয়ে প্রশ্ন রয়েছে এবং যারা এই অপরাধের সঙ্গে জড়িত তাদের ন্যায় বিচার নিশ্চিত হবে কিনা সেটিও কিন্তু এই মুহূর্তে প্রশ্ন। এই মুহূর্তে আমার কাছ থেকে বিছানাকান্দির যে পর্যটন স্পটের পাথর চুরির ব্যাপারে এই ছিল সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সিলেটের ভোলাগঞ্জ থেকে। সময় সংবাদে আরও থাকছে, ছুটি কাটিয়ে দেশে ফিরে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠক। টাইগারদের শৃঙ্খলার বিষয়ে দিক নির্দেশনা দিলেন বুলবুল। বিকেলে সিলেটে যাবে লিটনরা। জুলাই সনদ সহ সমসাময়িক রাজনৈতিক বিষয়ে গুলশানে নিজ বাসভবনে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সে আমি বিস্তারিত বলতে চাই না, কারণ এই 84টা দফার মধ্যে কম বেশি সব দফাতে আলোচনা হয়েছে। কিছু কিছু বিষয়ে আলোচনা হয়নি, অথচ এই দলিল অন্তর্ভুক্ত করা হয়েছে। সেগুলো আমরা ফাইন্ড আউট করব, চিহ্নিত করে আমাদের মতামত দেব। কিছু কিছু বিষয়ে যেভাবে আমরা সম্মত হয়েছি সেই ভাষার মধ্যে কিছু অসামঞ্জস্যতা আছে, সেটাও আমরা সংশোধন করে আমাদের পক্ষ থেকে দেব। আর কিছু কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপনা করা হয়নি, সেটাও আমরা ওখানে উল্লেখ করে আমরা আমাদের মতামত সহ দেব। এগুলো ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে যে বিষয়গুলো সমস্ত রাজনৈতিক দল ঐক্যমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য কি করা হবে, এবং ইম্পর্টেন্ট হচ্ছে যে সমস্ত বিষয়গুলো নোট অফ ডিসেন্ট সহ ঐক্যমত্য করা হয়েছে সেগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে, এবং ইম্পর্টেন্ট হচ্ছে যে বিষয়গুলো সাংবিধানিক বিষয়কে টাচ করে, অর্থাৎ সংবিধান সংশোধন করতে হবে, সেটা কিভাবে বাস্তবায়ন করা হবে। এবং সংবিধান সংশোধনের বিষয়গুলো ব্যতি রেখে অন্যান্য যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে, কিছু কিছু বিষয় নোট অফ ডিসেন্ট সহ বিভিন্ন দলের, সেই বিষয়গুলো অর্ডিন্যান্স আকারে অর্ডিন্যান্স জারি করে বাস্তবায়ন করা সম্ভব এবং সেটা এখন অব্যাহত আছে।
সরকার প্রায় প্রতিদিনই বিভিন্ন আইনের অধ্যাদেশ জারি করে সেগুলো বাস্তবায়ন করছে। অনেক বিষয় আছে যেগুলো নির্বাহী আদেশের মধ্য দিয়ে বাস্তবায়ন করা সম্ভব এবং সেগুলো হচ্ছে। আর আরও কিছু বিষয় আছে এমনকি নির্বাহী আদেশেরও প্রয়োজন হবে না। এগুলো ওনারা চিহ্নিত করে বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করছে। শুধুমাত্র প্রশ্ন থেকে যাবে সংবিধান সংশোধনীর জন্য যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন হবে, যে সমস্ত প্রস্তাবগুলো সুপারিশগুলো সংবিধান সংশোধনী করতে হবে বাস্তবায়নের জন্য, সেই বিষয়গুলো কীভাবে বাস্তবায়ন হবে এটা নিয়েই ওনারা এখন এই প্রস্তাবের মধ্যে উল্লেখ করেছেন যে তা পরবর্তী জাতীয় সংসদে আগামী 2 বছরের ভিতরে জাতীয় সংসদ গঠিত হওয়ার পরে পরবর্তী 2 বছরের মধ্যে। আমি আরেকটু ক্লিয়ার করে বলি, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে জাতীয় সংসদ যেটা গঠিত হবে সেই সংসদ গঠিত হওয়ার 2 বছরের মধ্যে সংবিধান সংশোধনী সহ অন্যান্য আইন কানুন বিধি বিধান সংক্রান্ত যা কিছুই সুপারিশ জাতীয় ঐক্যমত্যের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য অঙ্গীকার করতে বলা হয়েছিল আগের জুলাই জাতীয় সনদে। এখন যে অঙ্গীকারনামা ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমাদেরকে দেয়া হয়েছে সেখানে 8টি দফা আছে এবং সূচনা আছে 2টা প্যারাগ্রাফ 3টা প্যারাগ্রাফ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর গুলশান থেকে। দেখে নেব এখনকার বাতাসের মান সূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগে বায়ুর মান 63, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 65%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 52, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 70। রাজশাহী বিভাগে বায়ুমান 66, যেটি সন্তোষজনক, আর্দ্রতা 69। সিলেট বিভাগে বায়ুর মান 22, এটিও ভালো, বাতাসের আর্দ্রতা 83%। খুলনা বিভাগের বায়ুমান 50, এটিও ভালো, বাতাসের আর্দ্রতা 68। বরিশাল বিভাগে বায়ুর মান 54, এটি সন্তোষজনক, আর্দ্রতা 70। রংপুর বিভাগের বায়ুমান 68, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 64। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 63, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 71%। সারা দেশে বায়ুমান সবচেয়ে ভালো সিলেটে 22 আর সবচেয়ে খারাপ রংপুরে 68। হোয়াইট হাউসে অনুষ্ঠিত হলো জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের বৈঠক। যোগ দিয়েছিলেন স্টারমার, ম্যাকো সহ ইউরোপীয় নেতারা। সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের মাঝে পুতিনকে ফোন করেন ট্রাম্প। পরে জানান শান্তি আলোচনায় সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। এ নিয়ে সমঝোতায় পৌঁছাতে পুতিন ও জেলেনস্কির মধ্যে শিগগিরই বৈঠক আয়োজনের উদ্যোগ নিচ্ছেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে আগ্রহ প্রকাশ করেছেন জেলেনস্কিও। ছুটি কাটিয়ে দেশে ফিরে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রাজধানীর একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠিত বৈঠকের অংশ নিয়েছেন কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়রা। সকাল 10টা নাগাদ এই আলোচনা সভা শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা শুরু হয়নি। এদিন এশিয়া কাপের ক্যাম্পে থাকা ক্রিকেটার সহ কেন্দ্রীয় চুক্তিতে থাকা মুশফিক এবাদতরা অংশ নিয়েছেন। মূলত ক্রিকেটারদের শৃঙ্খলাজনিত কারণে আলোচনা আর একদিক নির্দেশনা দিতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। এছাড়াও দেশের ক্রিকেটারদের উন্নতিতে কোন দিকগুলো গুরুত্ব দেওয়া যায় সেটাও বৈঠকের অংশ। ক্রিকেটাররা ছাড়া বোর্ড পরিচালকরা সশরীরে উপস্থিত রয়েছেন। এছাড়াও আছেন জাতীয় দলের কোচিং স্টাফদের সদস্যরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনী রোডম্যাপের অপেক্ষায় বিএনপি। দলীয় বিবেচনায় করা ভোট কেন্দ্র বাতিলের দাবি রিজভির। ঘোষিত সময়ে নির্বাচনে দৃঢ় প্রতিজ্ঞা সরকারের, জানালেন আইন উপদেষ্টা। ডাকসু ও জাকসুর মনোনয়ন ফর্ম তোলার সময় বাড়ল 1 দিন। সংগ্রহ ও জমা দিচ্ছেন প্রত্যাশীরা। নির্বাচন দাবিতে বেরবিতে অনশনে অসুস্থ আরও 2 শিক্ষার্থী।
এবং 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি চলছে। সর্বোচ্চ আদালতেও নির্দেশ প্রমাণের আশা। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।